5 আগস্ট পরবর্তী সময়ে যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা আহ্বায়ক কমিটি 22 অক্টোবর গঠন মানে আহ্বায়ক কমিটি আমরা দায়িত্ব নিয়েছিলাম, তখন কিন্তু আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা বর্তমানে যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আছে ততদিন একটা জাতীয় ঐক্যমত্য রক্ষা করাটা আসলে আমাদের দায়িত্ব। এবং কারণ আমরাও বুঝতে পারছিলাম যে দেশের পরিস্থিতি যদি আমাদের স্টেবল করতে হয় তাহলে সকলের কিন্তু একটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টির সাথে না, একই সাথে জনতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পলিটিক্যাল পার্টি, তিনটা পক্ষেরই কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমত্যে আমাদের পৌঁছাতে হবে। এখন যেটা পরবর্তী সময়ে যেটা হয়েছে যে আপনার যখন রাষ্ট্রপতি ইস্যুটা সামনে আসে, এখন রাষ্ট্রপতি ইস্যুটা তো আসলে একটা সলভড ইস্যু। 5 আগস্ট যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি দেশ থেকে পালিয়ে যান, তার পরবর্তী কিন্তু সকলের মধ্যেই কিন্তু সেকেন্ড কোশ্চেনটা ছিল যে রাষ্ট্রপতি যে চুপ্পু তাকে অপসারণ করতে হবে। এখন এটা তো হচ্ছে একটা সমাধানকৃত ইস্যু। এটার পরে যখন বিএনপি বারবার হচ্ছে রাষ্ট্রপতি ইস্যুটাকে তারা ধামাচাপা দিতে চায়, তারা যখন রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে দাঁড়ায়, তখন এটা তো বলতেই হবে যে রাষ্ট্রপতি যে অপসারণ হয়নি সেটা দায় আসলে বিএনপিকে নিতে হবে। এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই সময় কিন্তু আমরা চাইলে মাঠে মানুষ মোবিলাইজ করে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারতাম, কিন্তু আমরা যদি মাঠে মোবিলাইজ করতাম এটা এক ধরনের পলিটিক্যাল কনফ্লিক্টের মধ্যে আমাদের যেতে হতো, এবং ওই সময় পলিটিক্যাল কনফ্লিক্টটা বিয়ার করা আসলে ছাত্র জনতা আমাদের কারো পক্ষেই আসলে খুব বেশি সুখকর কিছু হতো না। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে পলিটিক্যাল পার্টিগুলো তাদের জায়গা থেকে এখানে এগিয়ে আসবে, বাট তারা ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিস দেখায়নি। এখন পরবর্তীতে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের একটা রাজনৈতিক সিদ্ধান্ত আমরা নিই, যেহেতু দেশের পরিস্থিতি বর্তমানে আনস্টেবল, তো আমরা মানুষকে আলাদা করে মাঠে মোবিলাইজ না করে আমরা চেষ্টা করি যে অন্যান্য ইস্যুগুলোতে ফোকাস করতে। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রাষ্ট্রপতি এখনো পর্যন্ত রয়ে গেছে, কিন্তু ঘটনাটার দায় যে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জিতা হারার উপর ফেলে দেওয়া হচ্ছে, এটা আমি মনে করি যে ঐতিহাসিকভাবে এই অবজারভেশনটা আসলে ভুল। কারণ হিস্টোরিক্যালি একটা সলভড ইস্যুকে এটা টেনে নিয়ে যাওয়া, এটা আসলে পলিটিক্যাল পার্টিকে সেটা দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ব আসলে সে দায় আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিবে না। এবং এটা আসলে কোনো খেলা না যেখানে রাষ্ট্রপতিকে আমি একটা খেলায় ইয়ে করে দিলাম। বরং পরবর্তীতে জুলাই ঘোষণাপত্র নিয়ে যেটা হয়েছে, আমরা দেখেছি যে বর্তমান গভর্নমেন্ট ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে সরকারের পক্ষ থেকে এই জুলাই ঘোষণাপত্র দেওয়া হবে। এখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তখন কিন্তু সরকারের এই স্ট্যান্ডের পক্ষে দাঁড়াই এবং পরের দিন মার্চ ফর ইউনিটি ঘোষণা করি। এবং পরবর্তীকালে আজকে যে গত 16 জানুয়ারি যখন সরকারের সাথে পলিটিক্যাল পার্টিগুলোর মিটিং হলো, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিও ছিল, সেখানে নাগরিক কমিটির প্রতিনিধিও ছিল, এবং আমাদের সকলেরই কিন্তু একটা কমন বক্তব্য যে আমরা চাচ্ছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে যাতে এই ঘোষণাপত্র দেওয়া হয়। কারণ সরকার যদি অন্যান্য ইস্যুতেও ফোকাস করতে চায় তাহলে তাকে কিন্তু ঘোষণাপত্র ইস্যুটা সলভ করে যেতে হবে। তাহলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা আমাদের পলিটিক্যাল পজিশন ঠিক করেছি যে আমরা জুলাই ঘোষণাপত্র আদায় করেই ছাড়বো, এবং সেটার জন্য দরকার হলে আমরা যদি মাঠে মানুষ মোবিলাইজ করতে হয় আমরা সেই পথে হাঁটবো। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত 23 অক্টোবর যে 5 দফা দাবি দিয়েছিলাম, সেখানে কিন্তু আমাদের 5 নম্বর দাবি ছিল হচ্ছে গত যে 3টা নির্বাচন, সেই 3টা নির্বাচনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এখন পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে, বিশেষ করে বিএনপি ছাড়া অপরের যে পলিটিক্যাল পার্টি আছে, কেউ কিন্তু গত 3টা নির্বাচন নিয়ে খুব বেশি আপত্তি দেখায়। কারণ গত 3টা নির্বাচনে হয়তো অনেকে অংশগ্রহণ করেছিল, কিন্তু এই অংশগ্রহণ করাটা দিয়ে কোনোভাবে নির্বাচনগুলো জাস্টিফাইড হয় না। কারণ অংশগ্রহণ করার পর, বিশেষ 2018 সালের নির্বাচনে কিন্তু সবাই অংশগ্রহণ করেছিল, কিন্তু কারণ তাদেরকে নানান আন্তর্জাতিক মাধ্যম বলি বা সরকারের পক্ষ থেকে তখন আশ্বাস দেওয়া হয়েছিল যে শেখ হাসিনা একটা ভালো নির্বাচন করবে, এবং যখনই তারা এখানে পার্টিসিপেট করে সাথে সাথে কিন্তু শেখ হাসিনা যেটা করে আগের রাতে ভোট দিয়ে সে নির্বাচিত হয়ে চলে আসে। তো এই ঘটনাটার কারণে কিন্তু 2024 সালে আর কেউই পার্টিসিপেট করেনি। তো এই যে গত 3টা নির্বাচনকে যদি আমরা নিষিদ্ধ করি তাহলে কিন্তু আমরা ইতিহাসের কাছে একটা কি বলা যায় উদাহরণ স্থাপন করতে পারবো যে এই ধরনের নির্বাচন করে কেউ আসলে পেতে পারবে না। এখন আওয়ামী লীগের যে নিষিদ্ধের প্রশ্নটা, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু বলছি যে আওয়ামী লীগকে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। গত সম্প্রতি কিন্তু এখানে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল এই মামলার শুনানিগুলো চালাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা খুব বেশি তড়িৎ গতিতে কাজগুলো হতে দেখছি, এটা আসলে বলার সুযোগ নেই। সো এখানে যে সুযোগগুলো আমাদের আসলে ছিল, ধরেন দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের যারা কনভিক্টেড দেশের মধ্যে এখনো ঘোরাফেরা করছে তাদেরকে ধরে এখানে তাদেরকে শাস্তির আওতায় আনা,
সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা অ্যাক্টিভিটিসগুলো দেখছি না। কিন্তু আমাদের তো কথাটা খুব সোজা যে আওয়ামী লীগকে যদি আমরা এখানে নিষিদ্ধ করতে না পারি বা আওয়ামী লীগের যদি বিচারটা করতে না পারি, তাহলে ভবিষ্যতে এই ঘটনাটাকে নিয়ে রাজনীতি হওয়ার সুযোগ আছে। তো এখানে আমরা কোনোভাবে আসলে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগের রাজনীতিকে আমরা দেখতে চাই না, আর নর্মালাইজ হইতে দেখতে চাই না, বরং জনগণের মধ্যে কিন্তু একটা আক্রোশ তৈরি হবে। সবকিছু নিয়ে সন্তুষ্ট আসলে এমনটা তো বলা যাবে না, কারণ ধরেন গতকালকে মেডিকেল কলেজগুলোর ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে, সেখানে আপনার ফ্রিডম ফাইটার কোটা এখনো পর্যন্ত এটা বহাল আছে, এবং যতটুকু শুনলাম যে এই ফ্রিডম ফাইটার কোটা ম্যাক্সিমাম হচ্ছে সন্তান কোটা। তো কোন ফ্রিডম ফাইটারের বাচ্চা এখনো পর্যন্ত 18 বছর বা 19 বছর হবে? তো এখানে প্রচুর জাল মুক্তিযোদ্ধা সনদ থাকার সম্ভাবনা আছে। তো সরকারের তো এগুলো একদম বেসিক বিষয় যেগুলো আসলে সলভ করে সামনে আসবানো দরকার, কিন্তু আমরা আমরা দেখতে পাচ্ছি সরকার আসলে ডিসাইড করতে পারে না যে তার আসলে কোনটা প্রায়োরিটি আর কোনটা প্রায়োরিটি না। এবং সরকার যে বিভিন্ন সেক্টরগুলোকে ভাগ করে দিয়ে এক এক ডিপার্টমেন্টের দায়িত্ব এক একটা, এই অনুযায়ী ভাগ করে দিয়ে যদি কাজ করতো, তাহলে সরকার আরো বেশি গুছানোভাবে কাজ করতে পারতো। বাট আমি যেটা দেখেছি যে গভর্নমেন্ট খুব বেশি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে বা সবকিছু হ্যান্ডেল করতে পারছে, এটা আমার কাছে অন্তত প্রতীয়মান হচ্ছে না। বিশেষ করে আমার ছোট বোন রূপাইয়া শ্রেষ্ঠ তন্দ্রঙ্গা, তাই কিন্তু মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল, এবং যেভাবে করে তাকে হামলা করা হয়েছে বারবার তার মাথায় আঘাত করা হচ্ছিল। ওই সময় যদি ডন জেত্রা ভাই ওখানে উপস্থিত না থাকতো, উনি তার মাথাটা প্রোটেক্ট করার কারণে কিন্তু তার পরবর্তী তার পায়ে আঘাত করা হয়। তো এবং ডন ভাই যে যখন তাকে প্রোটেক্ট করছিল, তখন কিন্তু ডন ভাইকে মেরে তার ঘাড় ভেঙে দেওয়া হয়, তার হাতের আঙ্গুল হচ্ছে যে ভেঙে দেওয়া, হাতের আঙ্গুলের হাঁটি পুরোপুরি তার ভেঙে গেছে। তো এভাবে যখন একটা মানুষকে আঘাত করা হচ্ছে, তা বোঝাই যাচ্ছে যে এখানে পুরোপুরি তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। এখন আজকে 15 তারিখের ঘটনা, আজকে হচ্ছে আপনার 20 তারিখ, এখনো পর্যন্ত কিন্তু আমরা সেটার কোনো সুরাহা হতে দেখছি না। তো অবশ্যই এখানে আমাদের কনসার্ন যে গভর্নমেন্ট কি তাহলে মব কিলিং বা মব ভায়োলেন্সটাকে কি আসলে প্রমোট করে কিনা। আমরা একদম শুরুতেই বলেছিলাম যে সরকার যেটা করতে পারতো ছাঁটাইয়ের প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া, যদিও সরকার একটা সেকশন অফ আমলাতন্ত্রের অনেক কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেও অনেকে গ্রেফতার হয়েছে, কিন্তু যারা একদমই সারফেস লেভেলে তাদের একটা বড় অংশ কিন্তু পালিয়ে গেছে, তার কিছু অংশ হচ্ছে গ্রেফতার হয়েছে। কিন্তু সরকারের যেমন আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে তারা যেটা করেছে, যে নন অপারেশনাল সেকশনের যে অফিসাররা, তাদেরকে তারা সামনে এনে অপারেশনাল সেক্টর অর্থাৎ যারা গুলি চালিয়েছে তাদেরকে তারা হচ্ছে নন অপারেশনাল সেক্টরে নিয়ে গেছে এবং বদলি করেছে বিভিন্ন জায়গায়। তো বদলি তো আসলে কোনো সমাধান না। যে মানুষগুলো ফ্যাসিলিটেট করেছে দিনের পর দিন এই খুনকে, ওই হত্যাযজ্ঞকে, তাদেরকে তো অবশ্যই এখানে একটা আইনের আনাটা খুব গুরুত্বপূর্ণ। কোন দেশের মধ্যে হচ্ছে কোনো প্রকার রুলস রেগুলেশন ছাড়া নিজ জনগণের উপরে এভাবে গণহত্যা চালানো যায় নিজ আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা? এটা তো আসলে অনন্য উদাহরণ। আমার মনে আছে যে শুধুমাত্র মায়ানমারে 1988 সালে এরকম একটা গণহত্যা চালিয়েছিল সেনাবাহিনী। আদার দেন দ্যাট পৃথিবীর ইতিহাসে কিন্তু এটা খুব বড় ধরনের উদাহরণ নাই। কিন্তু এটার পরও যে আইন শৃঙ্খলা বাহিনী এভাবে পার পেয়ে যাচ্ছে নতুন একটা গভর্নমেন্ট পাওয়া সত্ত্বেও, এটা কিন্তু আমাদের জন্য দুঃখজনক। তো সরকারের পক্ষ থেকে অবশ্যই আমি মনে করি যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা খুব বেশি স্বাভাবিক না হওয়া এবং পুনরায় পলিটিসাইজেশনের মধ্যে ঢুকে পড়া, এটার একটা বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে পুরোপূর্ণভাবে পরিকল্পনা করতে না পারা এবং দেশের মধ্যে অন্তত কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমতগুলো স্থাপিত করতে না পারা। যদি সরকার মনে করে যে পলিটিক্যাল পার্টি আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাভাবিক করার পিছনে বা আইন শৃঙ্খলা বাহিনী সংস্কার করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে সেটা তারা ওপেনলি বলুন, জনগণের সাহায্য খুঁজুক। কারণ যেহেতু সে জনগণের সরকার, সে তো আসলে জনগণের কাছে আসলে আসতেই পারে। কিন্তু সরকার আসলে এক ধরনের একটা ধোঁয়াশা তৈরি করে রেখেছে, এবং যেটার ফলে যেটা হচ্ছে কি এক ধরনের দুর্বৃত্তায়ন, নতুন ধরনের দুর্বৃত্তায়ন কিন্তু এখানে গজিয়ে ওঠার সুযোগ পাচ্ছে। তো অবশ্যই এখানে আওয়ামী লীগের বিচার এবং হচ্ছে আহতদের চিকিৎসা, এক্ষেত্রেও আমরা দেখেছি সরকার যথেষ্ট এখন এসে জুলাই ফাউন্ডেশনে কিছুটা অ্যাক্টিভিটিস বেড়েছে বা সরকারের পক্ষ থেকে কিছুটা পুনর্বাসনের কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু আমরা যদি গত 6 মাস ধরে দেখি এই আহতদের বিষয়টা নিয়ে এতটা জলঘোলা হয়েছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সো এই 2-3টা কাজ ছিল, আওয়ামী লীগের বিচার, আহতদের চিকিৎসা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, এটাকে একদমই ফ্রন্ট লাইনে রেখে যদি প্রথম 3 মাসে সরকার সুরাহা করে ফেলতে পারতো, তাহলে আজকের দিনে এসে সরকার অন্যান্য বিষয়গুলোতে আরো বেটার ফোকাস করতে পারতো। কিন্তু আমরা যদি দেখি গভর্নমেন্ট এখনো পর্যন্ত এই 3টা বিষয়ে খুব প্রাইমারি স্টাক হয়ে আছে।
অভ্যুত্থানটা যখন হচ্ছিল তখন তো নানা মত নানা পথের মানুষ আসলে এখানে যুক্ত হয়েছে। ধরেন আপনি আমার যদি চিন্তাটা দেখেন, আমার চিন্তা ভাবনার ধরন হয়তো এক ধরনের হবে, আরেকজনের চিন্তা ভাবনার ধরন এক ধরনের হবে। তো যে কোনো পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু কি হয়, চিন্তার একটা ঐক্য তৈরি হইতে হয়, চিন্তার একটা ঐক্যের ভিত্তিতে একটা রাজনৈতিক সংগ্রামে মানুষ এগিয়ে যায়। সো এখন যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে হচ্ছে যে বিভিন্ন চিন্তার মানুষ আসলে বিভিন্নভাবে তাদের কাজগুলোকে গুছিয়ে আনার চেষ্টা করছে। তো এটাকে আমরা কোনোভাবে ডিমোরালাইজ করি না, আমরা মনে করি যে সবাই যে মানে দিচ্ছে যদি সোসাইটির উপকার হয় তাহলে তো সবাই যার যার মতো করে মাঠটাকে গুছাতে পারে, কিন্তু মানুষগুলো যাতে হচ্ছে দিন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এসে কানেক্টেড হয় সেই কাজটা আসলে আমরা করে থাকি। যেটা আমরা যখন আহ্বায়ক কমিটি করেছিলাম, এর পরবর্তী নির্বাহী কমিটি করি, নির্বাহী কমিটি কিন্তু আমরা রুবাইয়া শ্রেষ্ঠ তন্ত্রজ্ঞাকে রেখেছি, তারপর রফিকুল ইসলাম আইনি ভাইকে আমরা আনি মাদ্রাসার প্রতিনিধি হিসেবে, রুবাইয়াকে আনি আমরা আদিবাসী প্রতিনিধি হিসেবে। এই যে মানে বিভিন্ন সেকশনের মানুষের যে প্রতিনিধিত্ব থাকা, এটা তো আসলে একটা পলিটিক্যাল ফোরামের জন্য গুরুত্বপূর্ণ, এবং আমরা সেজন্য এই প্ল্যাটফর্মটাকে সকলের একটা প্রতিনিধিত্বমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। ধরেন আপনি মাহিন সরকারের কথা ধরতে পারেন, বা আমাদের রিমি আপু, তারা কিন্তু বিডিআর এর ইস্যুটা নিয়ে কাজ করেছে দিনের পর দিন, এবং গতকালকে কিন্তু বিডিআর এর 230 জনকে কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। তো এই যে তারা কিন্তু তাদের মতো করে চেষ্টা করে যাচ্ছে। তো বিভাজনটা মানে এই জিনিসটাকে আসলে বিভাজন হিসেবে দেখার সুযোগ নাই, বরং কেউ যদি হচ্ছে তার মতো করে চেষ্টা করে থাকে, যে বরং আমরা সেটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি আমাদের জায়গা থেকে। কিন্তু যে কোনো ফোরামে, যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু কিছু সেন্ট্রাল কাজ থাকে, কিছু সেন্ট্রাল অ্যাক্টিভিটিস থাকে। ধরুন প্রোক্লেমেশন আমাদের একটা সেন্ট্রাল অ্যাক্টিভিটিস, আবার কিছু অ্যাক্টিভিটিস থাকে যেগুলো সাব অ্যাক্টিভিটিস, যেগুলো ব্যক্তি বিশেষে তারা হ্যান্ডেল করে। তো যেহেতু আমাদের নির্বাহী কমিটির অনেকগুলো সদস্য আছে, আবার তাদের নিজস্ব আলাদা কমিউনিটি আছে, তারা কিন্তু নিজস্ব কমিউনিটির সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে বা একটা সুরাহা করার চেষ্টা করে। তো আমরা কিন্তু সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করি, এটাকে আমরা কোনোভাবেই কিন্তু বিভাজন আকারে দেখার চেষ্টা করি না। হয়তো পরবর্তীকালে যদি একটা রাজনৈতিক দলে কনভার্টেড হয় তখন অনেক ধরনের রুলস রেগুলেশন এখানে কিন্তু ইনভেন্ট করতে হবে, কিন্তু ততদিন পর্যন্ত এখানে যতটুকু এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ফাংশন করছে তখন কিন্তু নানান পথ আর মতের মানুষ কিন্তু এখানে আসার সুযোগটা থাকে। সাম্প্রতিক সময়ে কিন্তু ছাত্রদল তারা একটা প্রোগ্রাম করেছে আওয়ামী লীগ সম্ভবত আওয়ামী লীগ আর ছাত্রলীগের বিচার জন্য, ছাত্রলীগের বিচারের দাবিতে। তো আমরা আশা করবো যে পলিটিক্যাল পার্টিগুলো বা পলিটিক্যাল যে ছাত্র সংগঠনগুলো তারা কিন্তু এই প্রোগ্রামগুলো নিয়ে হাজির হবে, এবং এই কথাটাই কিন্তু আমরা বলতে চাচ্ছিলাম যে এই যে একটা রাজনৈতিক ঐক্যমত প্রতিষ্ঠা হওয়ার কোনো বিষয়, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা আসলে খুবই পজিটিভ যে পলিটিক্যাল সংগঠনগুলো কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে তারা অ্যাক্টিভ হচ্ছে, তারা ছাত্রলীগের বিচার নিয়ে অ্যাক্টিভ হচ্ছে, এবং এই গণঅভ্যুত্থানটাকে আসলে সবাই আক্ষর করতে চায়। এই বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই বিষয়টাকে আসলে ফ্যাসিলিটেট করতে চায়, এবং আমরা আশা করব যে আমরা সকল সংগঠনকে একসাথে নিয়ে কিন্তু এখানে মুভটা করতে পারবো আমরা, এবং যখনই সকলেই আসলে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো যে আসলে আওয়ামী লীগের বিচার ছাড়া অন্য কোনো ধরনের সুরাহায় আমরা যেতে পারবো না, তখনই শুধুমাত্র আওয়ামী লীগের বিচারটাকে ফোর্সফুল আমরা একটা পুশ দেওয়া সম্ভব। অভ্যুত্থানের সময়ে আমাদের ছাত্রদের পক্ষ থেকে কিন্তু যে 9 দফা দাবি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের কথা খুব ভালোভাবে স্পষ্টভাবেই উল্লেখ ছিল। এখন এই অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের তো আসলে নতুন ছাত্র রাজনীতি ফরম্যাট নিয়ে চিন্তা করতে হবে। এখন কিন্তু একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি। মানে ধরেন ছাত্রদল যখন একটা অ্যাক্টিভিটিস করে তখন একটা স্টুডেন্ট পক্ষে সেটা মানে পছন্দ হচ্ছে না, বা ছাত্র শিবির একটা করছে সেটাকে পছন্দ হচ্ছে না। তো এই পুরা পলিটিক্যাল ফিল্ডে কিন্তু বর্তমানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, যে একটা রুলস রেগুলেশন নেই যে এইটা হচ্ছে রুলস রেগুলেশন, তোমার যদি এখানে ফাংশন করতে হয় তাহলে এই রুলস রেগুলেশনগুলো মেনে ফাংশন করতে হবে। আমি যেমন ব্যক্তিগতভাবে চেষ্টা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বসে এই বিষয়টা সুরাহা করতে, যে আপনারা ছাত্র রাজনীতি একটা সংস্কার এখানে আনার চেষ্টা করেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এটাকে খুব বেশি ফার্দার এগিয়ে নিয়ে যেতে পারেনি। এটা আমি মনে করি যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা বড় ধরনের ব্যর্থতা, যে ছাত্র রাজনীতির তারা একটা সংস্কার ক্যাম্পাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় তারা করতে পারেনি। কিন্তু আমরা যদি এখানে দেখি যে আমরা যদি ছাত্র রাজনীতির একটা দীর্ঘমেয়াদী সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে আসলে কোনো বিকল্প নেই। কারণ যেটা হয়েছে গত 28 বছর পরিবর্তে 1990 সালের পরবর্তী সময়ে যেহেতু ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর ছিল না, শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোই কিন্তু ছাত্রদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নামতো, এবং সাধারণ শিক্ষার্থীরা
একটা সংগঠনের পলিটিক্যাল পজিশনের সাথে এখন না থাকলেও দেখা যাচ্ছে ওই সংগঠনের সাথেই তাকে মুভ করতে হচ্ছে, বিশেষ করে পাওয়ার পলিটিক্সের সাথে তাকে জড়িয়ে যেতে হচ্ছে, বিকজ তার কিন্তু নিজস্ব কোনো ভয়েস নেই। তো এই ছাত্র সংসদ নির্বাচনগুলো কিন্তু সাধারণ ছাত্রদের একটা ভয়েস হয়ে ওঠার সুযোগ দেয়। তো আমরা সেই জায়গা থেকে এক্সপেক্ট করি যে দ্রুততম সময়ের মধ্যে আমাদের একদমই কলেজ ইউনিভার্সিটিগুলোতে, আমাদের ডিগ্রি কলেজগুলো আছে, আমাদের যে ইউনিভার্সিটিগুলো আছে, সেগুলোতে ধরে ধরে যদি ছাত্র সংসদ নির্বাচনগুলো কার্যকর করা হয়, তাহলে কিন্তু এখানে ছাত্র রাজনীতির একটা দীর্ঘমেয়াদী একটা সমাধান আমরা করতে পারবো। এবং সেটা অবশ্যই ঢাকা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখনই ডাকসুর কথা উঠেছে, আমরা স্পেসিফিক্যালি বলেছি যে ক্যালেন্ডারে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ের যে ক্যালেন্ডার আছে সেখানে একটা ডেট ঠিক করে দিয়ে ওই ডেটে প্রতি বছর ডাকসু নির্বাচনটা আয়োজন করতে হবে। তাহলেই শুধুমাত্র এখানে ডাকসু নির্বাচন এখানে ছাত্র রাজনীতি একটা নতুন রূপ তৈরি হতে পারবে। তো আমরা এক্সপেক্ট করবো যে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেগুলো আসলে প্রতি বছর আয়োজিত হবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়। এখানে বিশেষ করে আমাদের যেগুলা প্রথম সারির বিশ্ববিদ্যালয় আমরা যেগুলো বলি যে পাবলিক ইউনিভার্সিটিগুলো, সেগুলোতে যদি এখানে ছাত্র সংসদ নির্বাচনগুলো একটা ক্রমানুসারে আয়োজন করা যায়, তাহলে একই সাথে এখানে কলেজ পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করা যায়, তাহলে ছাত্র রাজনীতির একটা নতুন রূপ আমরা দেখতে পারবো। জাতীয় নাগরিক কমিটি তারা সরাসরি ঘোষণা দিয়েছে তারা একটা পলিটিক্যাল পার্টিতে কনভার্টেড হবে। এবং কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আমরা এখনো রাজনৈতিক দলের বিষয়ে আলাদা করে খুব বেশি কিছু বলিনি, কিন্তু শুধুমাত্র এটুকুই বলেছি যে যদি কেউ রাজনৈতিক দলে যোগ দিতে চায়, তাহলে আমাদের যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দলে যোগ দিতে পারে। তো আমরা খুব বেশি এক্সপেক্ট করছি না যে এখানে রাজনৈতিক দল হলে আসলে কি ফরম্যাটে দলটা হবে, এটা আসলে পলিটিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে ডিসাইডেড হবে, মানে পলিটিক্যাল পার্টির তার নিজস্ব প্রসেসের মধ্যে দিয়ে ডিসাইডেড হবে। এটা আসলে প্ল্যাটফর্ম থাকা অবস্থায় পার্টি ফরমেশনটা কিরকম হবে এটা ভাবাটা আমাদের দায়িত্ব আসলে না। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এই অভ্যুত্থানের একটা প্ল্যাটফর্ম, এই অভ্যুত্থানের স্পিরিটটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কিন্তু ওই যে আওয়ামী লীগের আমলে মুক্তিযুদ্ধ মঞ্চ, মানে ৭১ রক্ষা কমিটি, এই ধরনের কমিটি হিসেবে আমাদের ফাংশন করার কোনো ধরনের ইচ্ছা নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই, যেহেতু এটা একটা অভ্যুত্থানের প্ল্যাটফর্ম, আওয়ামী লীগের বিচার আদায় করা, জুলাই ঘোষণাপত্র আদায় করা, আমাদের আওয়ামী লীগের বিচার আদায় করা, এগুলো হচ্ছে আমাদের একদম প্রাইমারি দায়িত্ব। তো আমরা এখনো এই ফর্মেটটা ভাবিনি যে কি ফর্মে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমরা প্ল্যাটফর্ম আকারে ফাংশন করব। তবে এখনো পর্যন্ত আমরা যেহেতু যেভাবে ফাংশন করছি, আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে বাংলাদেশে একটা দেশটাকে আসলে এখানে ভবিষ্যতে যাতে কোনো ফ্যাসিস্ট সরকার এখানে দাঁড়াইতে না পারে, কোনো গভর্নমেন্ট যাতে স্বৈরাচারী না হতে পারে। এবং গত ৩ আগস্ট যখন নাহিদ ইসলাম বলেছিল যে আমাদের লক্ষ্য যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ওই দুইটা কথাকে আসলে আফর করতে যায়। এটা জনগণের উপর নির্ভর করে আর আমাদের অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে। যার আবেদন ফুরিয়ে যাওয়ার তাকে তো আসলে রক্ষা করাটা খুব কঠিন। যার যদি হচ্ছে আবেদন ধরে রাখার ইচ্ছা থাকে, তাহলে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু ওরকমই হওয়া উচিত যাতে হচ্ছে জনগণ এটা অ্যাকসেপ্ট করে। সংস্কার তো একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা সত্য কথা। কিন্তু সংস্কার যদি একেবারে কোনো সংস্কার ছাড়া এখানে নির্বাচন হয়ে যায়, তাহলে কিন্তু কাঠামোটাই এমন যে নতুন একটা সরকারকে তারা মানে এই আমলাতন্ত্র, এই আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে আবার নতুন ধরনের স্বৈরাচারে রূপান্তরিত করবে। তো আমরা মনে করি না যে বিদ্যমান সিস্টেমে কোনোভাবেই আসলে নির্বাচন হওয়ার মতো যথাযথ পরিস্থিতি আছে। বরং সরকার যে ধরনের সংস্কার প্রক্রিয়াগুলোর কথা তারা বলছে, আমরা আশা করবো যে দ্রুততম সময়ের মধ্যে তারা এই সংস্কার কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাবে এবং যথাযথ সংস্কার এখানে হবে। এটা কোনোভাবেই সামান্য কিছু সংস্কার করে দিলাম, বরং একটা ব্যবস্থাগত পরিবর্তনের দিকে আমাদের হাঁটতে হবে এবং সেই ব্যবস্থাগত পরিবর্তন যাতে পরবর্তী সরকার যে আসবে সে সরকারকে পুশ করতে পারে এবং সরকারের উপর একটা চাপ তৈরি করে রাখতে পারে এই সংস্কারগুলো করার জন্য, এমন একটা পদ্ধতি আসলে তৈরি করে দিয়ে যেতে হবে। তা না হলে আমরা যদি কোনোভাবেই মানে জাস্ট র্যান্ডমলি হচ্ছে যে একটা নির্বাচন হয়ে গেল এবং এই সরকারের পরবর্তী সরকারের কোনো লায়াবিলিটি নিতে হলো না সংস্কারের, তাহলে তো আসলে এটা হওয়ার সম্ভাবনা নেই।